ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প দুঃখী মেয়ে। রুনা খুব দুঃখী মেয়ে। মেয়েটি আগে স্কুলে যেত, কত বন্ধু বান্ধবীদের সাথে খেলা করত, পড়াশোনা করত। তার জীবনে কোনো দুঃখ ছিল না, শুধু সুখে দিন কাটত। মায়ের আদর পেত। পড়াশোনা করে যেই বাড়ি ফিরতো স্কুল থেকে, অমনি মা ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে থাকতো। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার জন্য মায়ের কাছে গিয়ে মুখ খুলতো। হা করলেই মা মুখে খাবার ঢুকিয়ে দিত। খুব আদরের মেয়ে ছিল রুনা। কিন্তু হঠাৎ তার মা এক ভীষণ অসুখে মারা গেল। তারপর থেকেই তার জীবনে অন্ধকার নেমে এলো। বাবা দ্বিতীয় বিয়ে করলো। সৎ মা রুনাকে একদম সহ্য করতে পারে না, পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে। স্কুলে আর পড়তে যায় না সে, এখন সারাদিন ঘরের কাজ করে। রুনার বাবা বাইরে শহরে কাজকর্ম করে, মাঝে মধ্যে গ্রামে আসে। রুনাকে নিয়ে সৎ মা একাই থাকে বলতে গেলে সেই বাড়িতে। রুনা কাজের লোকের মতোই থাকে, সারাদিন তাকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করায়। কাপড় কাচা, বাসন মাজা, স্কুল পড়াশোনা সবই চলে গেছে রুনার জীবন থেকে। হাসিটুকুও আর নেই। কত খেলনা ছিল রুনার, সেগুলো আলমারির ওপরে তোলা। সৎ মা একবারও হাত দিতে দেয় না। ওই দুইটি নরম হাত দিয়ে সারাদিন কত কাজ করায়। রাত্রিবেলা রুনা যখন মেঝেতে মাদুর পেতে শোয়, তখন জানালার দিকে তাকিয়ে থাকে। চাঁদের দিকে কখনো তাকিয়ে তাকিয়ে বলে, মা বলতো, যারা নাকি পৃথিবী ছেড়ে আকাশে যায় তারা তারা হয়ে যায়। চাঁদ মামা, আমার মাও তো তোমার কাছে গেছে, কোনোদিন বলবে না আবার পৃথিবীতে আসতে? আমার খুব কষ্ট হয় জানো তো, মাকে ছেড়ে থাকতে আমার একটুও ভালো লাগে না। আর এই নতুন মা আমাকে সারাদিন কাজ করায়। আগে আমি স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, সারাদিন কত খেলা করতাম। ভালো করে মাকে বলেছিলাম লেখাপড়া করব, কিন্তু তা তো আর হলো না। খেলনাগুলো ওপরে তোলা, এখন আমি রান্না বান্না করি, জামা কাপড় কাচি, কয়লা নিয়ে আসি। কত কাঠকে আমি ছোট ছোট টুকরো করে করে কাটতেও পারি। আমার হাতের লেখা খুব ভালো ছিল, মা খুব পছন্দ করত। বলতো এত সুন্দর হাতের লেখা যাদের হয় তারা নাকি জীবনে অনেক উন্নতি করে, অনেক বড় জায়গায় পৌঁছায়। কিন্তু আমার হাতের লেখা সুন্দর তো ছিল, এখন তো আমি আর পড়াশোনা করি না। এখন আমার হাতের লেখাটা কেমন আছে কে জানে। পুকুরে কত সাঁতার কাটতাম, মায়ের সাথে স্নান করতাম, কি আনন্দের ছিল দিনগুলো। মা আমার চুলও বেঁধে দিত। আমার মায়ের কথা খুব মনে পড়ে। চাঁদ মামা, কোনোদিন তুমি সময় পেলে আমার মাকে বলো না এই পৃথিবীতে আবার আসতে, আমার সাথে দেখা করতে। আমি মায়ের কোলে একটু শোবো। রুনা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ত। পরের দিন সকালবেলা আবার রুনাকে প্রচুর খাটাতো তার নতুন মা, মানে সৎ মা। এইভাবে দিন যেতে লাগলো। রুনার বাবা খুব কম সময়ের জন্য মাঝে মধ্যে আসতো। রুনাকে বকাবকি করে, ধমক দিয়ে রুনার নতুন মা এমন ভাবে ভয় খাইয়ে রাখতো, রুনার বাবাকে রুনা কিছু বলতে পারতো না। আর আসতোও তো তার বাবা 2-3 দিনের জন্য, মাসের পয়সাটা দিতে। সেই জন্য তার বাবার কাছে বেশি সময়ও সে কাটাতে পারতো না। রুনার বাবা অবশ্য রুনার দিকে সেরকম নজরও রাখতো না। নতুন মাটি দেখতে অনেক সুন্দরী ছিল, তাই যতটুকু সময় সে আসতো নতুন মাকে নিয়েই থাকতো। তাকে নিয়ে বাজারে যেত, জামা কাপড় পোশাক আশাক কিনে দিত, বাইরে ফুচকা খেতেও বেরোতো। রুনা একা ঘরেই থাকতো, অন্ধকারে চাঁদের দিকে তাকিয়ে তার সময় কাটতো। এইভাবে বছরগুলো পার হতে থাকলো। রুনা ধীরে ধীরে বড় হলো। রুনার নতুন মা গর্ভবতী হলো। পরের বছরে একটি কন্যা সন্তানের জন্ম দিল রুনার নতুন মা। সেই মেয়েটিকে খুব আদর যত্ন করতে লাগলো সেই সৎ মা, মানে রুনার নতুন মা। নিজের মেয়ে বলে কথা, যত্নে কোনো ত্রুটি রাখা যাবে না। তার মা গর্ভবতী যবে থেকে ছিল তবে থেকে রুনার খাটুনি দ্বিগুণ বেড়ে গেছিল। এখন তো সেই ছোট্ট কন্যা সন্তানের জন্য দুধ গরম করা থেকে শুরু করে জামা কাপড় কাচা সবই রুনার দায়িত্ব। তাকে দেখাশোনাও তো রুনাই করে। রুনার মা শুধু একটু আদর যত্নটা কোলে নিয়ে করে দেয়।
বাকি সব কাজ রুনাকে করতে হয়। রুনা সারাদিন খেটে খেটে কত রোগা হয়ে গেছে। কুল গাল চেহারা ছিল মেয়েটার, দেখতে অনেক ফর্সা, সুন্দরী। মুখশ্রী এখনো সুন্দরীই আছে, মিষ্টি দেখতে, কিন্তু না খেতে পেয়ে অনেক রোগা হয়েছে। এইভাবে আরো কিছু বছর পার হলো। রুনার সেই সৎ বোন ধীরে ধীরে মায়ের যত্ন পেয়ে বড় হলো, আর রুনা পরিশ্রম করে করে দিন কাটালো। কিছু করারও তো ছিল না তার। রুনার বয়স তখন 17-18 হয়েছে। রুনার বোন কিন্তু এখন এমনিতেও আর মাটিতে পা ফেলে না। সে সারাদিন রূপচর্চা করে আর মায়ের সাথে বসে কুটকাচালি। রুনা যেন তাদের বাড়ির কাজের লোক, কাজের লোকের মতো দিন রাত অক্লান্ত পরিশ্রম করে শুধু কাজ করাই তার ভাগ্যে লেখা। একদিন ভোর ভোর রুনা গেছিল পুকুরে জল আনতে। হঠাৎ রুনার কাছে একটি লোক এসে বলে, আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে? রুনা তাকে একটু কলসি করে ঠান্ডা জল খেতে দেয়। হাতে করে জল নিয়ে জল পান করার পর লোকটি বলে, অনেক শান্তি পেলাম মা। রুনা লোকটিকে বলে, আপনি নতুন বুঝি? আগে তো আপনাকে গ্রামে দেখিনি। আপনি কি এই গ্রামে নতুন এসেছেন? লোকটি হেসে বলে, না মা, এই গ্রামে আমার সেরকম আশা হয় না। আমি বাইরে থাকি। আমি এই দেশের রাজা। আমার অনেক শহর গ্রাম আছে এই দেশের মধ্যে। কখন কোথায় থাকি আমার ঠিক নেই। বিভিন্ন জায়গায় দেশভ্রমণ করতে হয়। সব জায়গা আমাকে ঘুরে দেখে পরিদর্শন করতে হয়। সবসময় রাজপোশাক পরে যায় না, যাতে কেউ রাজা হিসেবে চিনতে না পারে। ছদ্মবেশে মাঝে মধ্যে ঘুরে বেড়ায়, দেখি প্রজারা কেমন আছে, তাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে, কাজকর্ম কেমন হচ্ছে। তাই তো। রুনা শুনে অবাক হয়, দেশের রাজা আপনি? রুনা তার পায়ে ছুঁয়ে প্রণাম করে। রুনার এই ব্যবহারে রাজার খুব ভালো লাগে। রাজা তাকে 3-4টি থলির থেকে বার করে স্বর্ণ মুদ্রা দেয়। বলে, এগুলি তোমাকে দিলাম মা, তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। রুনা বলে, ধন্যবাদ, আপনি সত্যি অনেক দয়ালু। কিন্তু মহারাজ, আমায় ক্ষমা করবেন। সামান্য আপনাকে জল দিয়েছি বলে আপনি আমাকে টাকা দেবেন আর সেই টাকা আমি নিয়ে নেব, তা হতে পারে না। আমি ওই টাকা গ্রহণ করতে পারবো না। আমি সাধারণ যে কোনো মানুষ এলে সে তৃষ্ণার্ত শুনলেই তাকে জল খাওয়াতাম। এতে বড় কি আছে এমন? আপনি আমাদের দেশের রাজা, আমাদের জন্য কত মঙ্গলজনক কাজ করেন। আমরা তো বিনিময়ে আপনাকে কিছু দিতে পারি না, না হয় আপনি জলটাই খেলেন। রাজার খুব ভালো লাগে রুনার মিষ্টি কথাগুলি। রাজা বলে, ঠিক আছে মা, তোমায় স্বর্ণ মুদ্রা নিতে হবে না, কিন্তু তোমার বাড়িটা কোথায় আমায় বলো, আমি দেখতে চাই। রুনার মধ্যে একটুও লোভ নেই। রাজা দেখে অবাক হয়। অন্য কোনো মেয়ে থাকলে হাত পেতে স্বর্ণ মুদ্রা দেখেই নিয়ে নিত। এত বড় সুযোগ কেউ ছাড়ত না। স্বর্ণ মুদ্রার দাম প্রচুর। রুনা বলল, আমার বাড়ি সামনেই, চলুন। রাজা বলল, যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। রুনা বলল, বলুন মহারাজ। রাজা বলল, আমি ছদ্মবেশে যাব, তুমি কাউকে আমার পরিচয় দিতে পারবে না। রুনা বলল, ঠিক আছে। রুনা এরপর রাজাকে নিয়ে তাদের কুঁড়ে ঘরে গেল। সেখানে সৎ মা সৎ বোনটি বসেছিল। রাজামশাই যখন বাড়ির মধ্যে গেল রুনার সাথে, তখন রুনা বলল, উনি একজন অসহায় ব্যক্তি, অনেক দূর থেকে এসেছেন। নতুন না, আজ আমি দুপুরে খাবো না, আমার খাবারটা কি আমি ওনাকে দিতে পারি? তখন রুনার সৎ মা প্রচণ্ড রেগে গেল। বলল, তোর দান ধ্যান করার ইচ্ছে থাকলে তুই কর, নিজে না খেয়ে দিতে চাইলে দে, কিন্তু আমাদের থেকে একটি দানাও তোকে দেব না। রুনা এরপর হাসি মুখে কথা বলে সৎ মায়ের সামনে থেকে রান্নাঘরে এলো। সেখানে এসে ভালো করে থালাতে ভাত সাজিয়ে নিয়ে গেল রাজার সামনে। তাকে উঠোনে বসতে বলেছিল সে। রাজা হাত মুখ ধুয়ে খাবারটা খেল। বলল, আমি সব শুনেছি রুনা, তোমার মা কি নিজের মা নয়? রুনা বলল, না মহারাজ, উনি আমার সৎ মা, কিন্তু উনি আমার নিজের মায়ের মতোই যত্ন করেন। রাজা বলল, আমি সব শুনেছি মা, আমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। উনি যে তোমার সাথে কেমন ব্যবহার করেন তা আমার দেখা হয়ে গেছে। ওনার মধ্যে কোনো দয়া নেই। আর তুমি দয়া করুণা মায়ায় পরিপূর্ণ যে মা।
তোমাকে আমার খুব ভালো লেগেছে। রুনা এরপর রাজাকে আরেকবার প্রণাম করে। এরপর রাজা সেখান থেকে বিদায় নেয়। বেশ কয়েকদিন কেটে যায়। দিন 7 পরে হঠাৎ টগবগ করে ঘোড়া ছুটিয়ে কিছু লোক রুনার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। রুনার মা বেরিয়ে দেখে রাজার লোকজনেরা। রাজা এসেছেন নিজে রথে করে চড়ে, সঙ্গে রানীও আছে। রুনার মা তো অবাক হয়ে যায়, তার বুক তো ভয়ে কাঁপতে থাকে। রুনার মায়ের কাছে এসে রাজা বলে, চিনতে পারছেন আমায়? রুনার মা বলে, না, আপনি মনে হয় মহারাজ আমাদের দেশের। রুনার মায়ের দিকে হাসি দিয়ে রাজা বলে, এসেছিলাম আপনার বাড়িতে সেই দিন ছদ্মবেশে, ভিখারি ভেবেছিলেন হয়তো। রুনার মায়ের মাথায় হাত পড়ে, এ কি, দেশের রাজা ছদ্মবেশে এলো, চিনতে পারলাম না, এ কি কাণ্ড! এরপর রাজা বললেন, ভেতরে যেতে পারি, কথা আছে। রানীও এসেছে আমার সাথে। রুনার মা বলল, আসুন আসুন, ভেতরে আসুন। রাজা বসলেন রুনাদের ঘরের ভেতরে। রুনার মাকে বললেন, আচ্ছা, ওই ছোট্ট মেয়ে রুনা কোথায়, যে আমাকে খাবার দেওয়ার জন্য এই বাড়িতে এনেছিল? রুনার সৎমা বলল, ও তো পুকুরে গেছে জল আনতে। রাজা বলল, বসি তাহলে, কিছুক্ষণ অপেক্ষা করি, রুনামা জল নিয়ে আসার পরই কথা বলবো। রুনার সৎমা তখন রুনার ছোট বোনকে বলল, জল মিষ্টি নিয়ে আয় রে, রাজামশাই এসেছে, ওনাকে ভালো করে খেতে দে, যত্ন আত্তি কর, দেশের রাজা বলে কথা। এমন সময় রুনা হঠাৎ কলসি নিয়ে বাড়ির মধ্যে ঢোকে। রাজামশাইকে রাজবেশে দেখে তো রুনা অবাক হয়। রাজা খুব খুশি হয়, রুনাকে বলে, ঘরের ভেতরে আয় রে মা। রুনা এসে প্রণাম করে রাজাকে, তারপর রানীকেও প্রণাম করে। রুনার নতুন মায়ের দিকে তাকিয়ে রাজা বলে, বিশেষ কথা বলতে এসেছি আপনাদের বাড়িতে। আপনাদের এই মেয়েকে, মানে রুনাকে, আমি পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। রুনার মা আর একটিও কথা বলতে পারে না, সে অবাক হয়। কি কপাল ওই রুনার, দেশের রাজার ঘরের বৌমা হতে চলেছে সে। রুনার মাকে রাজামশাই বলেন, কোনো আপত্তি আশা করি আপনার নেই? রুনার মা একটি কথাও বলতে পারে না। রাজামশাই বলে, আজ থেকে তাহলে আমি রুনাকে নিয়ে যাচ্ছি। বিয়ে বাড়ির আয়োজন করলে আপনাদের নেমন্ত্রণ পত্র আমি নিজেই দিতে আসব। ততদিন আপনি রুনার বাবার সাথে কথা বলে নেবেন। রাজা এরপর রুনাকে নিয়ে রথে চড়ে রাজবাড়ির দিকে রওনা দিল। রুনার মা মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওই রুনার এত কপাল, এত ভাগ্য, যেই মেয়েকে আমি দিনে রাতে দুঃখ দিয়েছি, সে নাকি আজ রাজবাড়ির পুত্রবধূ হবে। রুনার ওই নতুন মা, মানে সৎ মায়ের পর সৎ মেয়েটির সাথে বসে হাউ হাউ করে জ্বলনে কাঁদতে শুরু করলো। তারা দুজন মিলে মাথায় হাত দিয়ে দিয়ে মেরে মেরে নিজেদের বুকের জ্বালা মেটালো। এদিকে রুনা পৌঁছলো রাজবাড়ির সামনে। রাজকুমার নিচে দাঁড়িয়েছিল। রুনাকে দেখে সে মুগ্ধ হলো, তার খুব পছন্দ হলো। রাজা রুনাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। দাস দাসীদের ডেকে বলল, আজ থেকে রুনার যত্ন আত্মীতে যেন কমতি না থাকে। রুনাকে এরপর গোলাপ জলে স্নান করানো হলো। ভালো করে চুলে কত রকম সাজার জিনিস দিয়ে সাজিয়ে দেওয়া হলো, সুগন্ধি দেওয়া হলো। গা ভর্তি সোনার গয়না, হীরের মুকুট, অপূর্ব সুন্দর লাগছিল রুনাকে। বেশ কয়েকদিন রাজবাড়িতে থেকে রুনার চেহারা আগের মতোই ফিরে গেল। দেখে যেন সত্যিই মনে হচ্ছে কোনো দেশের রাজকন্যা সে, অপূর্ব সুন্দরী লাগছে তাকে। এরপর অনেক ধুমধাম করে রুনার সাথে রাজকুমারের বিয়ে হলো। সেই দৃশ্য দেখে তো রুনার ওই সৎ মা আর সৎ বোন দুজনে জ্বলে পুড়ে মরল। আর কিছু করার তাদের ছিল না। রুনা এরপর সুখে শান্তিতে রাজবাড়িতে থাকল। সে বাকি জীবনটা রাজার কাছে পিতার স্নেহ আর রানীর কাছে মায়ের স্নেহ পেয়েছিল। তাই মা বাবার অভাবটা তার জীবনে কিছুটা হলেও পূরণ হলো। আর রাজকুমারও অবশ্য রুনাকে অনেক ভালোবাসত। তাই রুনা সুখে শান্তিতে নতুন জীবন শুরু করলো।